লোহিত সাগরের নিরাপত্তার বিষয়ে আমেরিকা, ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর যৌথ নৌ চুক্তির পর লোহিত সাগরে এবার ইরান তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠালো। দখলদার ইসরায়েলে ফিলিস্তিনের অব্যাহত হামলার জেরে সিরিয়ার হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল অভিমুখে ও ইসরায়েলের সাথে সম্পর্ক আছে এমন নৌযানের প্রতি সতর্কবার্তা ঘোষণা করেছে। ইসরায়েল নিরীহ ফিলিস্তিনদের ওপর হামলা বন্ধ না করলে লোহিত সাগরে তাদের সকল নৌজাল দখল করবার কথা জানানো হয়। ইতিমধ্যে হুতি মিলিশিয়া বাহিনী বেশ কিছু নৌযান লোহিত সাগর থেকে আটক করে। তার পরিপ্রেক্ষিতে আমেরিকা ও তাদের মিত্র বাহিনীগুলি যৌথ নিরাপত্তা বিষয়ক চুক্তি করে। এদিকে গত সোমবার যুদ্ধজাহাজ নিযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম। তবে যুদ্ধজাহাজটির লক্ষ্য এবং কর্মসূচি বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। সংস্থাটি উল্লেখ করে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত, জলদস্যুদের মোকাবেলা ও অন্যান্য দায়িত্ব পালনের সক্রিয় রয়েছে জাহাজ কালবর্জ। ইরান নৌবাহিনীর 34তম বহরের অংশ আভান্দ শ্রেণীর একটি ডেস্ট্রয়ার, যা 1972 সালে ইরানের নৌবহরে যুক্ত হয়। তেহরানের প্রেস টিভির তথ্য মতে জাহাজটি 2015 সাল থেকে এডিন উপসাগর, উত্তর ভারত মহাসাগর ও বাবলমান দ্বীপ প্রণালীতে টহল দিয়েছে। এছাড়াও যুদ্ধজাহাজটি 2019 সালে রাশিয়া, চীন ও ইরানের ত্রিদেশীয় যৌথ মহড়াতে অংশ নেয়। গত এক মাস ধরে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের সাথে আমেরিকা ও তার মিত্র দেশগুলির সাথে চলছে বিরোধ। 3রা ডিসেম্বর পণ্যবাহী জাহাজ আক্রমণ করে হুতি বাহিনী। এর ধারাবাহিকতায় আরও বেশ কিছু জাহাজ হামলা করে তারা। উক্ত হামলা প্রতিহত করার জন্য আমেরিকা ও তার মিত্র দলগুলোর যৌথ নৌফোর্স সাগরে মোতায়েন করা হয়। এখানে উল্লেখ থাকে, আমেরিকা হুতি বাহিনীর 3টি নৌযান ধ্বংসের খবর প্রকাশের পর ইরান তাদের এই যুদ্ধজাহাজ নিযুক্ত করল। জয় বাংলা, জিতবে এবার নৌকা। ডিজে গানের তালে নাচানাচি করার জোরে এবার ভেঙে গেল বিবাহ, এমনটাই জানা যায় এক ভিকটিমের জবানবন্দি থেকে। সোশ্যাল মিডিয়াতে দেওয়া ভিকটিমের করা পোস্টটি এবার তুলে ধরা হলো। আমার বাসা ঢাকার যাত্রাবাড়িতে। আমার গত শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। সেই সুবাদে বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ হয়। আমাদের বিবাহ পারিবারিকভাবেই ঠিক হয়েছে। যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে উনিও খুব ভদ্র মানুষ। গত 1 মাস কথা বলে আমার মনে হয়। তো হলুদের রাতে আমি আর আমার বান্ধবী ও বন্ধুরা একটু নাচ গান করেছিলাম। তো সেই সঙ্গে জয় বাংলা, জিতবে এবার নৌকা এই গানটিতেও নেচেছিলাম। তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা তাৎক্ষণিকভাবে গানটার সঙ্গে আমার নাচটাকে কাট করে ফেসবুকে আপলোড দেয়। এই নাচের ভিডিওটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওটিও আমার হবু স্বামীর চোখে পড়ে। তা দেখার পর উনি আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে। গত 1 মাস যে মানুষটিকে দেখেছি আজ যেন তার পুরোটাই বিপরীত। তারপর উনি আরও বলেছে, তোর মতো বিয়ে করার ইচ্ছে নেই। তাৎক্ষণিকভাবে পরদিন ভোরে বাবাকে ফোন দিয়ে তিনি বিয়ে ক্যান্সেল করে দেয়। আমার বাবা ওনাকে এক পর্যায়ে মামলার দায়ের করার বিষয়ে বললে তিনি বলেন, আপনারা মামলা করুন, আমি সেটা ফেস করব। তারপর তিনি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। আমি ওনার সাথে অনেক কান্না করেছি, ক্ষমা চেয়েছি, কিন্তু তারপরও এই ক্ষুদ্র কারণে তিনি বিয়ে ক্যান্সেল করে দেয়। সেই সাথে আমি এও বলেছি আপনি আমার সাথে আরেকবারের জন্য দেখা করেন। তখন উনি আমাকে বলেন, তোর সাথে আমার দেখা করার কোনো ইচ্ছে নাই। সেই সাথে উনি ওনার বাবা মাকে বলে দিয়েছে আমার পরিবার থেকে কোনো ফোন না ধরার জন্য এবং বাসাতেও যেন না ঢুকতে দেওয়া হয়। এখন এটার জন্য আমার পরিবার, সমাজ এবং আত্মীয় স্বজনের কাছে চরমভাবে লজ্জিত হচ্ছে। আমিও খুব অপমানিত হচ্ছি। এখানে তো আমার কোনো দোষ নেই। হলুদের রাতে মানুষ একটু মজা করতেই পারে, তাই বলে একটা গানের সঙ্গে নাচার জন্য মানুষ এত বড় সিদ্ধান্ত নেয় কিভাবে? আমার সম্মানহানির জন্য আমার স্বামীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ কি আছে? এই ক্ষুদ্র বিষয়ে মানুষ এত বড় সিদ্ধান্ত নেয় কিভাবে? আমাকে একটু সহযোগিতা করুন। এখন আমার কি করণীয়? দক্ষিণ কোরিয়া যাওয়ার বিভিন্ন পথ থাকলেও বাংলাদেশের সরকারি পদ্ধতিতে দক্ষিণ কোরিয়া যাওয়ার চাহিদাটা ব্যাপক। তবে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এমনকি বেসরকারিভাবেও দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য। সর্বমোট 4 পদ্ধতিতে বাংলাদেশিরা দক্ষিণ কোরিয়া পাড়ি দিতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি পদ্ধতি। সরকারি পদ্ধতিতে দক্ষিণ কোরিয়া যাওয়ার খরচ। বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা এমনকি ভবিষ্যৎ প্রজন্মের এক অন্যতম চাহিদা এই দক্ষিণ কোরিয়া। তার একমাত্র কারণ স্বল্প খরচে দেশটিতে সরকারিভাবেই প্রবেশ করার সুযোগ। সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে সর্বমোট 2,40,670 টাকা প্রয়োজন। এর মধ্যে 1 লক্ষ টাকা জামানত হিসেবে বয়সেলে প্রদান করা হয়, যা আবার ফেরত করা হয়। 1 লক্ষ টাকা বাদে বাকি টাকা দক্ষিণ কোরিয়া যাওয়ার খরচ হিসেবে ধরা হয়। বয়সেলে জামানত হিসেবে 1 লক্ষ টাকা, সার্ভিস চার্জ 37,970 টাকা এবং কি
3,200 টাকাও জমা দিতে হয়। বিমান ভাড়া 77,000 টাকা। এছাড়া হোটেল ভাড়া, করোনা টেস্ট, সিফিলিস টেস্ট 21,000 টাকা, যক্ষ্মা টেস্ট 1,500 টাকা। সর্বমোট 2,40,670 টাকা প্রয়োজন হয়। বেসরকারিভাবে দক্ষিণ কোরিয়া। সরকারিভাবে ছাড়াও বেসরকারিভাবেও কোরিয়া যাওয়ার সুযোগ রয়েছে। যেহেতু বেসরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে বিভিন্ন এজেন্সি হয়ে যেতে হয়, সেক্ষেত্রে খরচটাও স্বাভাবিকভাবে বেশি হয়। বেসরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে 14 থেকে 16 লক্ষ টাকা প্রয়োজন। ওয়ার্কিং বা কাজের পরে দেশটিতে সবথেকে বেশি চাহিদা হলো স্টুডেন্ট ভিসা। প্রতি বছর বাংলাদেশ থেকে বহু মানুষ পড়াশোনা করার জন্য পাড়ি জমান দক্ষিণ কোরিয়া, কারণ দক্ষিণ কোরিয়ায় রয়েছে বিশ্বমানের ইউনিভার্সিটি। তাছাড়া স্টুডেন্ট ভিসাও দক্ষিণ কোরিয়া গিয়ে পড়াশোনা এবং অন্যান্য খরচ চালানো খুবই সহজ। স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়া যেতে হলে খরচ হয় 6 থেকে 7 লাখ টাকা। তবে ইউনিভার্সিটি ভেদে খরচের পরিমাণ কম বেশি হতে পারে। এছাড়াও দেশটিতে ট্যুরিস্ট ভিসায় গমন করা সম্ভব। দক্ষিণ কোরিয়ার পর্যটন শিল্প অনেক সমৃদ্ধ, কারণ প্রাকৃতিক সৌন্দর্যে কোরিয়া ভরপুর। তাই আপনি যদি কোরিয়ার সৌন্দর্য উপভোগ করার জন্য ট্যুরিস্ট ভিসায় দক্ষিণ কোরিয়া যেতে চান, তাহলে ভিসা প্রতি আপনাকে খরচ করতে হবে $60 থেকে $70। তাছাড়া বিমান ভাড়া এবং অন্যান্য খরচ আলাদা বহন করতে হয়। ইরমান প্রদেশে কাসেম সোলাইমানির কবরের কাছে ঘটে যাওয়া দুটি বিস্ফোরণ 103 জন প্রাণ হারিয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা-এর খবর অনুযায়ী জরুরি কেন্দ্রের বিবৃতির ভিত্তিতে কবরস্থানের দিকে যাওয়ার রাস্তায় দুটি বিস্ফোরণ ঘটে, যেখানে বিপ্লবী গার্ড সেনা কুদ্দুস ফোর্স কমান্ডার হত্যার 4র্থ বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছিল। 2020 সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন হামলায় সোলাইমানি নিহত হন। প্রায় 10 মিনিটের ব্যবধানে ঘটে যাওয়া দুটি বিস্ফোরণে 6 শিশুসহ 103 জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত 114 জন আহত হয়েছেন বলে ধারণা করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। ইরানের জরুরি কেন্দ্রের মুখপাত্র বাবেক ইয়েকতাপেরেস্ট উল্লেখ করেছেন যে আহতদের কেরমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের কয়েকজনকে অ্যাম্বুলেন্স প্লেনে তেহরান শহরে স্থানান্তর করা হবে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার রেভলিউশনারি গার্ড আর্মির একজন সিনিয়র কমান্ডার হামলায় নিহত হয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়েছে যা সত্য নয়। এটাকে তেহরান এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বলা হয়, কেরমান ডেপুটি গভর্নর রহমান সেলালি ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। অন্যদিকে যে বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে দুষ্কৃতিকারী বা অপরাধীরা এই অঞ্চলে দুটি পৃথক বোমা রেখেছিল এবং দূর থেকে বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের পর জনসাধারণকে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। সর্বশেষ খবর অনুযায়ী ওই অঞ্চলের রাস্তাগুলি খালি করা হয়েছে। হামলার স্থানে 2020 সালে 3রা জানুয়ারি বাগদাদ মার্কিন হামলায় নিহত সোলাইমানি হত্যার 4র্থ বার্ষিকী উপলক্ষে স্মরণ অনুষ্ঠানের আয়োজন চলছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি। বুধবার বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দেন তিনি। এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি প্রেস উইং থেকে পাঠানো এক তথ্য থেকে জানা যায়, ভোটারদের ভোগান্তি এড়াতে ভোট কেন্দ্রে না গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন রাষ্ট্রপতি। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে ডাকে ভোটাধিকার প্রয়োগের বিধান চালু হয়। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি ম্যানুয়ালের 10ম অধ্যায় পোস্টাল ব্যালট প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 27 অনুচ্ছেদ অনুযায়ী নিম্নরূপ ব্যক্তিরা পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো জেলখানায় বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক থাকলে, বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার, যে ব্যক্তি ভোট কেন্দ্রে ভোট প্রদানের অধিকারী, সেই কেন্দ্র ছাড়া অন্য কোনো ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্বে থাকলে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া। পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক ব্যক্তিকে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার তারিখ হতে 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে। আগ্রহী ভোটার যে নির্বাচনী এলাকার ভোটার, সেই এলাকার রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটে ভোট দিতে ব্যালট পেপারের জন্য আবেদন করতে হবে। রিটার্নিং অফিসার কোনো ভোটারের আবেদন প্রাপ্তির পর ভোটারকে ডাকযোগে পোস্টাল ব্যালট পেপার এবং একটি খাম পাঠাবেন। ওই খামের ওপর তারিখ প্রদর্শন করে সার্টিফিকেট অফ পোস্টিংয়ের একটি ফর্ম থাকবে, যা ভোটার ডাকে দেওয়ার সময় ডাকঘরের উপযুক্ত কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে পূরণ করতে হবে। ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে তার ব্যালট পেপার প্রাপ্তির পর নির্ধারিত পদ্ধতিতে রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে পাঠাবেন। রিটার্নিং অফিসার নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ব্যালটের ফলাফল মূল ফলাফলের সঙ্গে যোগ করে চূড়ান্ত ফল ঘোষণা করবেন।